আসসালামু আলাইকুম। অ্যাটমিক ফিজিক্স শুরু করতে চাইতেছি আজকে প্রথম ক্লাস। এখানে লিখে দিই 1 নম্বর ক্লাস। এটা আজকে আমরা তেজস্ক্রিয়তা দিয়ে শুরু করবো। অ্যাটমিক ফিজিক্সের 4টা পার্ট আছে, মানে 4টা অধ্যায়। একটা হচ্ছে তেজস্ক্রিয়তা, আর একটা আলোক তড়িৎক্রিয়া মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কি। তারপর আরেকটা আছে এক্সরে, আরেকটা আছে পরমাণু। আমরা প্রথমে তেজস্ক্রিয়তাটা দিয়ে শুরু করতেছি। তো তেজস্ক্রিয়তা আসলে জিনিসটা কি? তেজস্ক্রিয়তা হইতেছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি করে, আমাদের একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ আছে, পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে কণা বা রশ্মি নির্গত হয়। মাথার উপর দিয়ে গেছে, তাই না? মনে করো যে আমরা তো সবাই হাজী মোহাম্মদ মহসিনকে চিনি, তাই না? হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন দানবীর। মানে যেই তার কাছে যার কিছুর জন্য, মানে যে কোনো কিছুর জন্য যদি যাইতো, তাহলে মানুষ মনে করে যে আমার সাপোজ আমার টাকা নাই, আমার একটু সমস্যা পড়ছে, আমি যদি তার কাছে যাইতাম, তার কাছে যদি হেল্প চাইতাম, তাহলে সে আমাকে হেল্প করবে। মানে যদি আমি তার কাছে টাকা পয়সা চাই, তাহলে সে আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে। তাহলে সে ছিল দানবীর। মানে যেই তার কাছে যা কিছু চাইতো, সে কি করতে, তাকে দান করে দিত। সেটা আমাদের কিছু কিছু মৌল আছে যেটা হাজী মোহাম্মদ মহসিনকেও পার করে ফেলছে। হাজী মোহাম্মদ মহসিনের কাছে কেউ চাইলে তারপরে তাকে সে কিছু দান করতো। আর কিছু কিছু আমাদের মৌল আছে যারা কি করে, তাদের কাছ থেকে কেউ কিছু না চাইলেও তারা নিজের ইচ্ছায় দেয় যে ভাই আমাদের কাছে আছে, নিয়ে যাও তুমি, আমার কাছে বেশি আছে, নিয়ে যাও তুমি। এরকম একটা অবস্থা। তাহলে তেজস্ক্রিয়তা কি? যে আমাদের একটা পদার্থ আছে, সে কি করে, তার শক্তিগুলা বা তার ভর আছে, সেই শক্তিগুলাকে সে কি করে, চারপাশে সবার মাঝে বিলায় দেয়। কিভাবে বিলায় দেয়? সে দুইটা প্রক্রিয়া শক্তিটাকে বিলায় দিতে পারে। একটা হইতেছে সে এই শক্তিটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভর আকারে ছড়ায় দিতে পারে, অথবা সে কি করতে পারে, আলোক আসছে না, আলোক রশ্মি, সে রশ্মি আকারেও সে শক্তিটা ছড়ায় দিতে পারে। তাহলে এই যে কোনো একটা পদার্থ থেকে এই যে তার শক্তিটা যে চারপাশে বের হয়ে গেল, এই বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। যে সকল পদার্থ থেকে এই তেজস্ক্রিয় কণা বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। আর এই যে তেজস্ক্রিয় পদার্থের মধ্যে কি কি হইতেছে, তেজস্ক্রিয় কণা বের হইতেছে, অথবা তেজস্ক্রিয় রশ্মি বের হইতেছে, অথবা দুইটাই বের হইতে পারে। তাহলে যে তেজস্ক্রিয় রশ্মিগুলা বের হইতেছে সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি, আর যে কণাগুলা বের হইতেছে সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় কণা। আমাদের এই তেজস্ক্রিয়তাটা মূলত দুই প্রকার। মানে এটা প্রাকৃতিক ভাবে তেজস্ক্রিয়তা হতে পারে, মানে এই তেজস্ক্রিয়তা যে প্রক্রিয়াটা, মানে যে শক্তিটা চারপাশে ছড়ায় দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা প্রাকৃতিক ভাবে হতে পারে, অথবা এটা কৃত্রিম ভাবে তৈরিও করা যেতে পারে। মানে এই প্রসেসটা কৃত্রিম ভাবে তৈরি করা যায়। শক্তি ছাড়ার যে প্রক্রিয়াটা, সেটা কৃত্রিম ভাবে তৈরি করা যায়। তাহলে এই যে আমরা বললাম, এই যে শক্তিগুলো যে সে বের করে দিবে, সে কণা আকারেও বের করতে পারে, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারেও বের করতে পারে, আবার তেজস্ক্রিয় রশ্মি হিসেবে বের করতে পারে। এই যে তেজস্ক্রিয় কণাটাকে 3টা ভাগে ভাগ করা যায়: আলফা কণা, বিটা কণা, গামা কণা। আর তেজস্ক্রিয় রশ্মিগুলোকেও 3টা ভাগে ভাগ করা যায়: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তাহলে এগুলো সেগুলো আমাদের বেসিক টার্ম। এবং তুমি যদি তেজস্ক্রিয়তাটা জিনিসটা যদি বুঝতে চাও, মনে করো তুমি একটা টেবিলের উপরে এরকম বড় একটা ন্যাপথলিন রাখলা। এরকম সাইজের মনে করে যে একটা ন্যাপথলিন প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছে তোমার টেবিল। তাহলে মনে করো যে এটার ভর, কথার কথা, ভরের মান ছিল সাপোজ 20 গ্রাম। এখন তুমি যদি একদিন পরে আসো, তুমি একদিন পরে এসে যদি দেখো, তাহলে কিন্তু তুমি 20 গ্রাম কিন্তু ন্যাপথলিনটা পাবা না। দেখবে যে ন্যাপথলিনটা ছোট হয়ে গেছে। ন্যাপথলিন ভর হবে হয়তো তখন 5 গ্রাম। তাহলে এই যে চলে গেল, যে ছিল 20 গ্রাম হয়ে গেল 5 গ্রাম, তাহলে 15 গ্রাম কোথায় গেল? ন্যাপথলিন আমরা বাসায় কিন্তু সবাই ইউজ করি, তাই না? কাপড়ে দিই যাতে গন্ধ টন্ধ না হয়, বা পোকা যাতে না ধরে, পোকা টোকা না ধরে। ন্যাপথলিন যদি রেখে দিলে দেখবা যে ন্যাপথলিনটা কিন্তু চারপাশে কিন্তু শক্তিটা ছড়ায় দেয়। ঠিক আছে? সে ছড়ায় দিয়ে কি করে, তার এই যে ভরটা চারপাশে ছড়ায় দেয়, সে কি করে আস্তে আস্তে কমে যায়। তাহলে এইটা কিন্তু তেজস্ক্রিয়তা না। যে আমাদের যে ন্যাপথলিনটা আছে, ন্যাপথলিন কিন্তু তেজস্ক্রিয় মৌল না। জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে আসলে তেজস্ক্রিয়তাটা প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা বোঝানোর জন্য আমি তোমাকে বললাম ন্যাপথলিন ওই রকম, মানে ন্যাপথলিনটা যেরকম ভাবে তার শক্তিটা ছড়াই দিল চারপাশে, ছিল 20 গ্রাম হলো 5 গ্রাম, এরকম প্রক্রিয়ায় তেজস্ক্রিয় মৌলগুলো শক্তিটাকে ছড়ায় দেয়। ঠিক আছে? ন্যাপথলিনকে কেউ কিন্তু আবার ওই তেজস্ক্রিয় মৌল মনে করো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে আমাদের তেজস্ক্রিয়তাটা নিয়ে কাজ নাই, আমাদের দরকার তেজস্ক্রিয়তার ক্ষয়। দেখি তেজস্ক্রিয়তার ক্ষয়।
তেজস্ক্রিয়তার ক্ষয়। তেজস্ক্রিয়তার ক্ষয় মানে কি দেখো তো, আমাদের একটা পরমাণু আমাদের একটা কি করতেছি, পদার্থ থেকে আমি শক্তি তার শক্তিটা চারপাশে ছড়াই দিতেছি। শক্তিটা আমি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারেও ছড়াইতে পারি, অথবা কি করতে পারি যে রশ্মি আকারেও আমরা কিন্তু ছড়াই দিতে পারি, তাই না? তাহলে এখন তোমার কাছে এইটা দিয়ে তোমাকে উদাহরণ বোঝাই যে ছিল এটার 20 গ্রাম, একদিন পরে দেখতেছি এটা হয়ে গেছে 5 গ্রাম। তাহলে এই যে 15 গ্রাম যে সে কি করলো চারপাশে ছড়াই দিল, তার কি কমে গেছে না? তার ক্ষয় হয়েছে। এই যে তেজস্ক্রিয় মৌল কি করতেছে, চারপাশে তার শক্তিটাকে ছড়াই দিতেছে। শক্তি ছড়াই দেওয়ার ফলে সে কি করতেছে, কমে যেতেছে, মানে তার ক্ষয় হইতেছে। তার মানে তেজস্ক্রিয়তার ক্ষয় মানে কি, এই যে চারপাশে শক্তিটা ছড়াই দেওয়ার ফলে তার যতটুকু শক্তিটা সে হারাইলো, বা তার যতটুকু ভর সে হারাইলো, সেই ভরটাকে, সেই হারানো শক্তিটাকে আমরা বলছি তেজস্ক্রিয়তার ক্ষয়। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আবার বলা যায় যে তেজস্ক্রিয় ক্ষয় এমন একটি প্রক্রিয়া যেখানে পরিবর্তনশীল পরমাণু রেডিয়েশনের মাধ্যমে তার শক্তি হারাতে থাকে। এই যে শক্তি হারানোর প্রক্রিয়াটা দেখো, এই যে ছিল 20 গ্রাম হয়ে গেছে 5 গ্রাম, এই শক্তিটা কিভাবে হারায়? ওই রেডিয়েশনের মাধ্যমে। শক্তিটা হারায় কিভাবে? রেডিয়েশনের মাধ্যমে সেই শক্তিটা হারাইতে থাকে, মানে চারপাশে শক্তিটা ছড়াইতে থাকে। আমাদের তেজস্ক্রিয়তার ক্ষয় নিয়ে আসলে কোনো কাজ নেই, আমাদের দরকার তেজস্ক্রিয়তার ক্ষয়ের সূত্র। সেই ক্ষয়ের সূত্রটা আমার লাগবে। তাহলে তেজস্ক্রিয়তার ক্ষয়ের সূত্র, ক্ষয়ের সূত্রটা কি লিখছে? আমি আগে সূত্রটা লিখি, একটু দেখো। কোন নির্দিষ্ট সময়ে যে কয়টি পরমাণু ক্ষয় হবে তা ওই সময় অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এই জিনিসটা দেখো, আবার একটু বলছি, এখানে কি বলছি, কোন নির্দিষ্ট সময়ে যে কয়টি পরমাণু ক্ষয় হবে তা ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তাহলে এই জিনিসটাকে আবার অথবা দিয়ে দেখো কিরকম লেখা যায়। কোন নির্দিষ্ট সময় যে কয়টি পরমাণু ক্ষয় হবে, তার মানে সময়ের সাথে সাথে পরমাণু ক্ষয় হইতেছে। তাহলে সময়ের সাথে সাথে যদি কোনো কিছু পরিবর্তন হয় তাকে আমরা হার বলতে পারি। সময়ের সাথে সাথে পরিবর্তন হইলে সেটাকে আমরা হার বলতে পারি। এখানে দেখো তো কি কাজ হইতেছে, পরমাণু ক্ষয় হইতেছে একটা নির্দিষ্ট সময়, তার মানে আমি বলতে পারি পরমাণু ক্ষয়ের হার। কারণ একটা নির্দিষ্ট সময় কি হইতেছে, পরমাণুটা ক্ষয় হয়ে যেতেছে। তাহলে এটাকে অথবা দিয়ে লেখা যায় পরমাণু ক্ষয়ের হার কি বলছে, ওই সময় অক্ষত পরমাণু সংখ্যা সমানুপাতিক। তার মানে পরমাণু ক্ষয়ের হার অক্ষত পরমাণু সংখ্যাকে অবশিষ্ট পরমাণু সংখ্যা বলা যায়। তার মানে পরমাণু ক্ষয়ের হার অবশিষ্ট পরমাণু সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে? তাহলে তেজস্ক্রিয়তার ক্ষয়ের সূত্রটা লিখলাম। এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাইতেছে, ধরো তোমার কাছে t=0 সময়, মনে করি যে এই যে আমরা ন্যাপথলিনটা রাখছিলাম না, মনে করি ন্যাপথলিনটা টেবিলের উপর রাখলাম, রাখার পর আমি কি করলাম, ঘড়ি চালু করে দিলাম, দেখবো যে একটা নির্দিষ্ট সময় পর কয়টা পরমাণু থাকে। ঠিক আছে? তাহলে যখন আমি টেবিলের উপর রাখছি তখন আমি স্টপার চালু করছি। তাহলে স্টপার চালু করছি তখন আমার ঘড়িতে সময় দেখাইতেছে কত, 0। তাহলে t=0 সময়ে অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা কত হবে তা আমি তো জানি না, ধরে নিলাম n0, মানে 0 সময় যে কটা পরমাণু সংখ্যা থাকে সেটা হলো n0 ধরলাম। তাহলে আমি যদি সময়ের একটা মান বসাই, মনে করি t এর মান t বসাইলাম, মানে 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা, যদি আমি একটা সময় বসাই, যে কোনো একটা সময়ে অক্ষত পরমাণু সংখ্যা কি আর আমি n0 পরিমাণ পাবো? কোনোদিনও কিন্তু পাবো না। কারণ কি, সে একটা তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলের কাজই সে তার শক্তি কি করবে, চারপাশে ছড়াই দিবে। তাহলে আমি যদি একদিন পরে যদি আসি,
তার n নট পরমাণু মানে n0 পরমাণু কখনোই থাকবে না। কারণ কি, সে তেজস্ক্রিয় মৌল, সে একটা দুইটা হইলেও বাইরে কি পরমাণুটা ছেড়ে দেবে, শক্তিটা ছেড়ে দেবে। অবশ্যই এখানে n0 পরিমাণ পরমাণু পাওয়া যাবে না। কতটা পরমাণু পাওয়া যাবে, ধরে নিলাম আমি n পরিমাণ পরমাণু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো দেখো তো, এই t-0 তার মানে এতটুকু সময় কি হয়েছে, এই এতটুকু পরিমাণ পরমাণুটা ভেঙে গেছে। দেখো প্রথম অবস্থা ছিল n0, এখন আছে n, তাহলে কয়টা পরমাণু ভাঙছে, n0 - n। এখন তাহলে কি হলো, t-0 সময় এই n0 - n পরিমাণ পরমাণু ক্ষয় হয়েছে। তাহলে এই সংখ্যার মানটা তো অনেক বড় হইতে পারে, কারণ কি টি এর মান আমি চাইলে 100 বছর দিতে পারি, 50 বছর দিতে পারি, 10 বছর দিতে পারি, 20 বছর দিতে পারি। আর n0 মনে করো প্রাথমিক অবস্থায় ছিল কথার কথা মনে করো যে 15 কোটি, আর মনে করো টি এর মান যখন আমি 1 মাস দিলাম বা 2 মাস দিলাম, 1 বছর 2 বছর দিলাম, তো 15 কোটি থেকে আইলো মনে করো যে 5 লাখ। তাহলে অনেক বড় সংখ্যা পরমাণু ক্ষয় হয়েছে। তো আমরা তো এখন সূত্রের প্রমাণটা করব। সূত্রের প্রমাণ করার সময় সবসময় ক্ষুদ্র মান নিয়ে হিসাব করা হয়, ক্ষুদ্র মান নিয়ে হিসাব করা হয়, ক্ষুদ্র মানটাকে ইন্টিগ্রেশন করে টোটালটার জন্য মান বের করা হয়। তাহলে আমি ধরে নিলাম লেট ডিটি পরিমাণ সময়, এই যে t-0, তাহলে t-0 করলে কি হয়, টি হয়, টি সময়, আমরা এখন টি সময় নিব না, আমি ক্ষুদ্র একটা সময় নিব, ডিটি। লেট ডিটি সময় পরমাণু ক্ষয় হয়, পরমাণু ক্ষয় হয়। দেখো তো আমাদের t-0 মানে টি সময় কতটুকু পরমাণু ক্ষয় হয়েছিল, n0 - n। আমি n0 - n এর তো একটা সংখ্যা হবে, তাই না? আমি এত সংখ্যক পরমাণু ক্ষয় করব না, আমি ক্ষুদ্র পরিমাণ পরমাণু ক্ষয় করবো। তাহলে ডিটি সময় পরমাণু ক্ষয় হয় dn পরিমাণ, আমি ক্ষুদ্র পরিমাণ পরমাণু ক্ষয় করব। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু সূত্রের দিকে তাকাই, দেখো তো বলছে কি পরমাণু ক্ষয়ের হার অবশিষ্ট পরমাণু সংখ্যার সমানুপাতিক হবে। তাহলে আমার কয়টা পরমাণু ক্ষয়ের হার, কয়টা পরিমাণ পরমাণু ক্ষয় হয়েছে, dn পরিমাণ পরমাণু ক্ষয় হয়েছে। তাহলে সূত্র মতে কি পরমাণু ক্ষয়ের হার, তাহলে পরমাণু ক্ষয় হয়েছে dn পরিমাণ পরমাণু ক্ষয়ের হার, তাহলে সময় দ্বারা ভাগ করলাম, যে কয়টা পরমাণু ক্ষয় হয়েছে যতটুকু সময়, তাহলে পরমাণু ক্ষয়ের হার সমানুপাতিক হবে অবশিষ্ট পরমাণু সংখ্যা। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আমার কাছে কয়টা অক্ষত থাকে, দেখো তো, যে টি এর মান যে আমি বসাবো, টি এর মান যে টি বসালাম, তাহলে আমাদের কয়টা অক্ষত থাকবে, অবশ্যই n0 পরিমাণ থাকবে না। যেহেতু আমি একটা সময় বসাবো, তাহলে আমার n0 থাকবে না, নতুন একটা সংখ্যা থাকবে, সংখ্যা হলো n। তাহলে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক দিলাম, সমানুপাতিক। এখন আমাকে বোঝাও, আমার মনে করো যে কথার কথা আমি ন্যাপথলিন দিয়ে উদাহরণ দিই। ন্যাপথলিনে মনে করো যে মাত্র টেবিল উপর রাখছি, তখন পরমাণু ছিল 100টা। তাহলে আমার যে তেজস্ক্রিয় মৌল, তার কাজ হইতেছে সে বাইরে শক্তিটা ছড়াই দিবে। তাহলে সে কি করে, কথার কথা ধরো যে সে 1 ঘন্টা একটা পরমাণু সে বাইরে বের করে দেয়। আমার কাছে 100টা পরমাণু ছিল, 1 ঘন্টা সে একটা পরমাণু বাইরে ছড়াই দিবে, শক্তিটা ছড়াই দিবে। আচ্ছা, তাহলে আমি যদি 1 সেকেন্ডে সে যদি 1 মিনিটে ধরে কথার কথা, 1 মিনিটে সে কি করে একটা পরমাণু বাইরে বের করে দেয়। তাহলে আমি যদি 2 মিনিট পরে চিন্তা করি, তাহলে 2 মিনিট পরে কয়টা পরমাণু ক্ষয় হবে, 2 মিনিট পর কিন্তু 2টা পরমাণু ক্ষয় হবে। তো প্রশ্ন বলছে পরমাণু ক্ষয়ের হার, তাহলে 2 মিনিটে 2টা পরমাণু ক্ষয় হলো, তাহলে সমানুপাতিক অবশিষ্ট পরমাণু সংখ্যা। দেখো অবশিষ্ট যতটুকু আমার ক্ষয় হবে, অবশিষ্ট কিন্তু তত কমতে থাকবে। ছিল 100টা, যদি 10টা ক্ষয় হয় তাহলে অক্ষত কিন্তু 100টা থেকে কমে কিন্তু 90টা আসবে। যদি 20টা ক্ষয় হয় তাহলে অক্ষত কিন্তু 100টা থেকে কমে 80টা আসবে। যদি 30টা ক্ষয় হয় অক্ষত কিন্তু 100টা থেকে কমে 70টা আসবে। তাহলে সমানুপাতিক মানে কি, সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়া উচিত, তাই না? কিন্তু দেখা যাইতেছে এই ক্ষয়ের মান বাড়লে অবশিষ্ট তো কমে যাবে, কারণ অবশিষ্টের মান তো ফিক্সড। আমাদের পরমাণু সংখ্যা ছিল, এটা তো প্রথমে ফিক্সড ছিল, তাই না? তাহলে আমি যদি যত বেশি পরিমাণ পরমাণু তার কাছ থেকে নিয়ে নিব, তার রিজার্ভার থেকে তো কমে যাবে, তাই না? তাহলে কি হবে, এটার সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে। ঠিক আছে, নেগেটিভ কারণ কি, এই যে একটার পরিমাণ বাড়লে আরেকটার পরিমাণ কমে, যত ক্ষয়ের পরিমাণ বাড়বে অবশিষ্ট সংখ্যা তত কমবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন সমানুপাতিক চিহ্ন যদি তুলতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের একটা ধ্রুবক আনা লাগবে। তাহলে dn ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক চিহ্ন তুললাম, সমানুপাতিক চিহ্ন দিলে ধ্রুবক আনলাম ল্যামডা, ল্যামডার বাকি থাকে n, এই যে -n থাকলো। এখন আমি এটাকে একটু সাজাবো, তাহলে dn ডিভাইডেড বাই n, n এর টার্মটা একে অংশে নিয়ে আসলাম, আর এর পাশে থাকে মাইনাস ল্যামডা ডিটি। এখন কথা হলো, এই যে আমরা মানটা বের করছি, আমরা তো ক্ষুদ্র অংশের জন্য মান বের করছি, তাই না?
আমাদের তো দরকার টোটাল অংশের জন্য মান। তাহলে টোটাল অংশের মান আমরা কখন পাবো? যখন আমি ইন্টিগ্রেশন করবো। তাহলে এটাকে করলাম ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি করব? যে কোথা থেকে শুরু করছি কোথায় যায় শেষ করছি। তাহলে দেখো ডিটি, তাহলে টি এর মান আমি 0 সেকেন্ড থেকে ধরা শুরু করছি, যে টি এর মান 0 থেকে শুরু করছি, টি এর মান শেষ করছি কোথায়? টি এর মান টি তে যায় শেষ করছি। টি এর মান 0 তে শুরু করছি, 0 সময় থেকে শুরু করে টি এর মান যে কোনো একটা মান বসাবো, টি এর মান টি বসাবো। তাহলে 0 থেকে টি পর্যন্ত আমি এটাকে ইন্টিগ্রেশন করব। আর পরমাণু সংখ্যা, কয়টা পরমাণু নিয়ে আমি যাত্রা শুরু করছিলাম? 0 সময় কয়টা পরমাণু? n0 পরিমাণ। তাহলে n0 পরমাণু নিয়ে আমি যাত্রা শুরু করছিলাম, n এ যায় যাত্রাটা শেষ করছি। এখন যদি আমি লসাগু মানে ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন এটা আমি যদি এরকম ভাবে লিখি 1/x dx যদি থাকে ইন্টিগ্রেশন, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখি? ln x। এই সেম জিনিস এই x এর জায়গায় এখন n আছে, তাহলে 1/n dn, তাহলে কি হবে? ln n, তাই না? ln n আর আপার লিমিট লোয়ার লিমিট n n0 বসাই দিলাম। আর মাইনাস ল্যামডা ডিটিটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন এখানে কিছু আছে সামনে নাই, তাহলে মানে 1 আছে, তাহলে ইন্টিগ্রেশন 1 dx, তার মানে কি হয়? x হয়। তাহলে ইন্টিগ্রেশন 1 dt, তাহলে কি হবে? t, t এর আপার লিমিট বসাই, t এর মান একবার বসাবো t, আর একবার t এর মান বসাবো 0। তাহলে আমরা যদি এখন মান বসাই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা ছিল কি? ln n/n0, সরি ln n upper limit n n0 minus lambda t, t এর মান একবার বসাবো t, আর t এর মান একবার বসাবো 0। দেখো আমাদের ওই অপর পেজে এই লাইনটাই ছিল, তো ওইখান থেকে মান বসানোটা একটু কষ্ট, কারণে আমি আবার লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করবো? এখন মান বসাবো। তাহলে প্রথমে উপরের মান মাইনাস, তারপর নিচের মান। তাহলে লন এই n এর জায়গায় একবার মান বসালাম n, মাইনাস এখন n এর জায়গায় মান বসাবো n0, তাহলে লন n মাইনাস লন n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এখন t এর মান একবার বসাবো t, t এর মান একবার বসাবো 0। ঠিক আছে, তাহলে এখন দেখো লন n মাইনাস লন n0, তো তাহলে আমরা কি জানি? লগের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে সেটাকে ভাগ আকারে লেখা যায়, তার মানে লন n ডিভাইডেড বাই n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এই লনটা যদি আমি এই পাশে নিয়ে যাই, সমান সমানের ওই পাশে যদি লনটা নিয়ে যাই, তাহলে সেটা হয়ে যায় ইপসাইলন। তাহলে সরি ইপসাইলন না, এক্সপোনেনশিয়াল, সরি। তাহলে n/n0, এই লনটাকে আমি এই পাশ থেকে সমান সমানের ওই পাশে নিয়ে যাবো, তাহলে সেটা হয়ে যায় এক্সপোনেনশিয়াল, মানে এই পাশে যা কিছু থাকবে সবটা এই এক্সপোনেনশিয়াল এর উপরে পাওয়ার হিসেবে হয়ে যাবে। এক্সপোনেনশিয়াল মানে ই, তাহলে এইখানে যা কিছু ছিল লনটা এই পাশে আসার ফলে লনটা কি হবে? তার উপরে পাওয়ার হিসেবে বসে যাবে। তাহলে কি দিচ্ছে? এই যে ই টু দি পাওয়ার, এইখানে আমাদের ই এর উপর যা আছে সবগুলো কি হয়ে যাবে? পাওয়ার হিসেবে বসে যাবে। তাহলে মাইনাস ল্যামডা টি। এখন যদি আমি কি করবো? এখন আমি এই এনটা থাকবে, এই n0টাকে আমি ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে? n ইকুয়াল টু n0 ই ইনভার্স ল্যামডা টি। এটাই আমাদের সূত্র। ঠিক আছে, এটা আমাদের সূত্র। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু n0 ই ইনভার্স ল্যামডা টি। এখানে কথা হইতেছে n মানে কি? n মানে হইতেছে অক্ষত, আমাদের একটা নির্দিষ্ট সময় পর টি এর মান আমি টি বসাইছি, টি এর মান টি বসানোর পরে দেখো তো কি লিখছি এখানে? টি ইকুয়াল টু টি সময় অক্ষত পরমাণু সংখ্যা, টি ইকুয়াল টু টি সময় কি? অক্ষত পরমাণু সংখ্যা, তার মানে n ইকুয়াল টু কি? অক্ষত পরমাণু সংখ্যা। n ইকুয়াল টু অক্ষত পরমাণু সংখ্যা, n ইকুয়াল টু অক্ষত পরমাণু সংখ্যা। আর n0 মানে কি? n0 মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি কয়টা পরমাণু নিয়ে যাত্রা শুরু করছিলাম,
তার মানে আদি পরমাণু সংখ্যা বা প্রাথমিক পরমাণু সংখ্যা, আদি পরমাণু সংখ্যা। এখন কথা হচ্ছে এখানে পরমাণুর সংখ্যা হইতে পারে, পরমাণুর ভরও হইতে পারে। মানে একটা হইতেছে অক্ষত ডিভাইডেড বাই আদি, এন হইতেছে অক্ষত আর এন জিরো হইতেছে আদি। এখন পরমাণুর সংখ্যাও হইতে পারে, পরমাণুর ভরও হইতে পারে, যখন যেটা দেওয়া থাকবে সেই হিসেবে আমরা কাজ করব। আর ই মানে তো বললাম এক্সপোনেনশিয়াল, লনটা সমান সমানের রূপে এসে গেলে সেটা এক্সপোনেনশিয়াল হয়ে যায়, এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তারপর বাকি থাকে ল্যামডা। ল্যামডা মানে হইতেছে, ল্যামডার মানটা আমি কিভাবে পেয়েছিলাম, ওই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে তারপর এখান থেকে আমি কি পেয়েছিলাম, ল্যামডাটা পেয়েছিলাম। ল্যামডা মানে হইতেছে ক্ষয়ের ধ্রুবক, ল্যামডা মানে হইতেছে ক্ষয়ের ধ্রুবক। এই যে আমাদের পরমাণুটা ক্ষয় হইতেছে, এটা তো একটা কনস্ট্যান্ট হারে ক্ষয় হইতেছে, তাই না? এই যে কতটুকু হারে ক্ষয় হবে তার মান হইতেছে এই ল্যামডা, ক্ষয়ের ধ্রুবক। এটাকে আমরা ইংরেজিতে বলে ডিকে কনস্ট্যান্ট, মানে ক্ষয়ের ধ্রুবক, ডিকে কনস্ট্যান্ট বলে। ঠিক আছে, আর টি মানে হইতেছে সময়। তার মানে আমি যদি এখানে টি এর একটা মান বসাই, ল্যামডার মান যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমি পাবো যে আমাদের কয়টা পরমাণু থাকলে কত সময় পরে কয়টা অক্ষত থাকবে। ঠিক আছে, ধরো যে কথার কথা যে আমি 10টা পরমাণু নিলাম, 10টা পরমাণু নেওয়ার পর আমি সময়ের মান বললাম যে 5 মিনিট পরে কয়টা পরমাণু অক্ষত থাকবে। তাহলে ল্যামডার মান মনে করে দেওয়া আছে যে প্রতিদিন সে 3টা করে পরমাণু ক্ষয় করে। তাহলে আমি যদি এইভাবে মান বসাই, তাহলে আমি পাবো যে টি এর মান 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর, 15 ঘন্টা পর কয়টা পরমাণু অক্ষত থাকবে, এটার মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমাদের এই ইকুয়েশনটা লাগবে, এই প্রমাণটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হলো অর্ধায়ু। অর্ধায়ু কি? অর্ধায়ু বলছে কোন তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা প্রাথমিক যে কটা ছিল তার অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে। মনে করে যে কথার কথা, আমার কাছে 10টা পরমাণু আছে, এই 10টা পরমাণু আমি অর্ধেক খরচ করতে চাই। অর্ধেক করলে কতটা হবে? 10টার অর্ধেক মানে 5টা। তাহলে 5টা পরমাণু ক্ষয় করতে কতটুকু সময় লাগবে, সেটা হলো অর্ধায়ু। ঠিক আছে, আমার একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, তেজস্ক্রিয় পদার্থের আমি কি করব, যে কয়টা পরমাণু ছিল প্রাথমিক অবস্থায়, যে কয়টা পরমাণু ছিল তার আমি কি করব, অর্ধেক পরিমাণ ক্ষয় করব। সেই অর্ধেক পরিমাণ ক্ষয় করতে যতটুকু সময় লাগে সেটাকে কি বলছে, সেটাকে বলছে ওই জিনিসটার অর্ধায়ু। ঠিক আছে, তাহলে দেখো আমরা সূত্র বললাম কি, n = n0 e ইনভার্স ল্যামডা টি, তাই না? এখন আমাদের n মানে কি, অক্ষত পরমাণু সংখ্যা। আমি ক্ষয় করব কতটুকু, ক্ষয় করব যতটুকু ছিল তার অর্ধেক। তাহলে লিখনি যে পরমাণু ছিল কতটুকু, কয়টা পরমাণু ছিল, পরমাণু ছিল n0 পরিমাণ। ঠিক আছে, তাহলে আমি ক্ষয় করব কত, ক্ষয় করতে হবে, কতটা ক্ষয় করতে হবে, যতটা আছে তার অর্ধেক ক্ষয় করতে হবে। তাহলে n0/2 পরিমাণ আমার ক্ষয় করতে হবে। আমি যদি অর্ধেক খরচ করে ফেলি তাহলে অক্ষত থাকবে কত, অক্ষত থাকবে। তাহলে যে কয়টা পরমাণু অক্ষত থাকবে সেটাকে আমি n দ্বারা প্রকাশ করি, তাই না? তো কয়টা পরমাণু অক্ষত থাকবে বলতো, আমাদের টোটালটার মধ্যে অর্ধেক পরিমাণ খরচ হয়ে গেছে, অর্ধেক পরিমাণ ক্ষয় করে ফেলছি, তাহলে বাকি থাকে কত, বাকি অর্ধেক। তাহলে আমাদের অক্ষত থাকবে কত, অর্ধেক পরিমাণ খরচ হয়েছে, অর্ধেক পরিমাণ অক্ষত আছে। তাহলে n এর মান পেলাম কত, n এর মান পেলাম n0/2। এখন সেই মানটা এখানে বসাবো, তাহলে n এর মান পেলাম n0/2। এখানে আছে n0 ই ইনভার্স ল্যামডা। এখন এটা কি, টি, টি মানে সময়। এটা আমি কি করতেছি দেখো তো, অর্ধায়ু বের করার জন্য বের করতেছি না, অর্ধায়ু মানে অর্ধেক পরিমাণ খরচ হইতে কতটুকু সময় লাগে। তাহলে আমি যাতে মানটা দেখে যেতে বুঝতে পারি এটা অর্ধায়ুর জন্য, এই কারণে এটাকে টি হাফ দিয়ে আমি প্রকাশ করলাম, যাতে আমি বুঝতে পারি এটা অর্ধায়ুর সময়। ঠিক আছে, এই কারণে টিটাকে টি হাফ লিখলাম, মানে যাতে আমি বুঝতে পারি হাফ লাইফ নিয়ে কাজ করতেছি। অর্ধায়ুর ইংরেজি হাফ লাইফ। তাহলে এই n0 বাদ কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকতেছে কি, হাফ ইকুয়াল টু ই ইনভার্স ল্যামডা টি হাফ। ঠিক আছে, এখন এই যে ইটা এখানে কিভাবে আসলো, ইটা আসছিল কারণ কি এখানে লন ছিল, লনটাকে আমি সমান সমানের দুই পাশে নিয়েছি, এই কারণে এটা ই হয়ে গেছে। এখন ইটা যদি আবার এই পাশে নিয়ে আসি তাহলে সে কি হয়ে যাবে, আবার আগের মতন লন হয়ে যাবে। তাহলে লন হাফ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি টু টি এর পরে হাফ, মানে হাফ লাইফ আর কি। তাহলে এই মাইনাসটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো তো, মাইনাস লন হাফ
ইকুয়াল টু ল্যামডা টি হাফ, তাই না? এখন যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর যদি মাইনাস লন হাফ লেখো, তাহলে সেখানে মান আসবে 0.693, তাহলে এটার মান আসলো 0.693 ইকুয়াল টু ল্যামডা, আর এখানে থাকে টি হাফ। এটাকে যদি লিখি, দেখো টিটাকে রাখবো আর ল্যামডাটাকে বসে পার করে দেবো, তাহলে টি হাফ লাইফ ইকুয়াল টু কত আসতেছে? 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে এটা আমাদের অর্ধায়ুর সূত্র। টি হাফ লাইফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আর আমাদের আরেকটা আছে, আরেকটা সূত্র, সেটা হচ্ছে গড় আয়ুর সূত্র। গড় আয়ুর সূত্রটা লিখে দেই, গড় আয়ু বা এভারেজ লাইফ। গড় আয়ুর সূত্র হইতেছে টি এভারেজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তাহলে এখানে আমাদের কাজ হইতেছে, মানে আমাদের সূত্র হইতেছে মোটামুটি তিনটা। গড় আয়ুর একটা সূত্র, আর কয়টা পরমাণু ক্ষয় হবে নির্দিষ্ট সময়, কয়টা ক্ষয় হবে, কয়টা অক্ষত থাকবে, সেটার মানটা এখান থেকে পাবো। আর হইতেছে একটা অর্ধায়ু, যে অর্ধেক পরিমাণ খরচ হইতে কতটুকু সময় লাগে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে মোট তিনটা সূত্র, এই একটা সূত্র, এ একটা সূত্র, আর একটা এ একটা সূত্র। এ সূত্রের ব্যবহার খুব একটা নাই, আমাদের মোটামুটি এই দুইটা সূত্র নিয়ে মোটামুটি কাজ করতে হবে। ঠিক আছে, তা এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের নতুন সিলেবাসে এই পরমাণুটা অ্যাড করার পর 2টা বছর পরীক্ষা হয়েছে, 2টা বছরে কিন্তু এই অধ্যায় থেকে অঙ্কটা আসছে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা আমরা ভালো করে করবো। তো যেহেতু 2 বছর এসে পড়ছে, তাহলে এবছর হয়তো নাও আসতে পারে, আবার আসতেও পারে, বলা যায় না। তাহলে আমাদের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ যেহেতু 3 শিফটে পরীক্ষা হবে, কখন দেয় না আসলে ঠিক বলা যায় না। ঠিক আছে, বা কোন অধ্যায় থেকে দেয়। ঠিক আছে, তাহলে বেসিক ক্লাস থাকুক, আমরা অঙ্কটা আরেকটা ভিডিওতে দিতেছি। ঠিক আছে, ধন্যবাদ।